হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দুটো জায়গা ঘুরে দেখাবো। প্রথমটা হলো শনিবারওয়াড়া পোর্ট, যেটা মারাঠা সাম্রাজ্যের পেশওয়াইদের তৈরি দুর্গ, পুনেতে স্থিত। আর দ্বিতীয়টি হলো দগড়ুশেঠ মহারাজের মন্দির। তো যাই হোক, দুটো জায়গা যেহেতু ঘুরতে হবে তাই দেরি না করে তাড়াতাড়ি বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর দুটো জায়গায় কিন্তু একই জায়গায়, মানে দগড়ুশেঠ মন্দির আর এই যে শনিবারওয়াড়া, দুটোই কিন্তু পাশাপাশি। আর আজকে একটু রাস্তাঘাটে ভিড়টাও রয়েছে, কারণ আজকে হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন। তো স্বাভাবিকভাবেই দগড়ুশেঠ মহারাজের মন্দির সাথে এখানে আরও বেশ কিছু গণেশ পুজো হয়ে থাকে, তো সেই কারণেই এত ভিড়। তো আমরা কিন্তু শনিবারওয়াড়ার ভিতরে এন্ট্রি করেছি। আর এখানে টু হুইলার পার্কিং বা চার চাকা থাকলে চার চাকাও পার্ক করা হয় এখানটা। তো ভিতর দিকে এগিয়ে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমরা মেন গেটের কাছে পৌঁছে গেছি। শনিবারওয়াড়াতে এন্ট্রি করার জন্য বেশ কিছু গেট আছে। তার মধ্যে এই যে দরজা, যেটা মুখ্য দরজা বা যেটাকে দিল্লি দরওয়াজা বলা হয়, তো এই দরজাটাই হচ্ছে এখন মেন, বা তখনও মেন এই দরজাটাই ছিল। তো চলো এখানে ভিতর থেকে আমরা এন্ট্রি করব, ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে কিন্তু এখানে এন্ট্রি করার সময় টিকিট কাটতে হয়। আমাদের অনলাইন টিকিট কাটা ছিল। এক্স্যাক্ট কত করে নিয়েছে না আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যদি আমার মনে পড়ে আমি কমেন্ট বক্সে লিখে দেবো। তো আমাদের অনলাইন যেহেতু টিকিট কাটা ছিল, তো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট স্ক্যান করার পর ভিতরে ঢুকলাম। তো চলো ভিতরটা তো দেখাবোই, তার সাথে তোমাদেরকে বলি শনিবারওয়াড়া নামটা কিভাবে পড়েছিল। তো শনিবারওয়াড়া তৈরি করেছিলেন পেশওয়াইদের মধ্যে যিনি সবথেকে বিখ্যাত ছিলেন, বাজিরাও দ্য ফার্স্ট, যার উপর বাজিরাও মাস্তানি মুভিটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো তিনি এই শনিবারওয়াড়ার যে পোর্টটা এটা তৈরি করেছিলেন। তো তিনি যেদিন এই পোর্টের যে প্রথম নিভটা যেদিনকে তিনি তৈরি করেছিলেন, সেই দিন ছিল শনিবার এবং সালটা ছিল 1730। এবং তার 2 বছর পর 1732 সালে যখন তিনি এখানে বসবাস করার জন্য ফাইনালি আসেন, সেই দিনটাও ছিল শনিবার। তো সেইখান থেকে শনিবার আর ওয়াড়া কথাটার অর্থ একটি মারাঠি শব্দ এটা। তো এই কথাটার অর্থ হলো যেখানে সবাই অনেকজন মিলে একসাথে বসবাস করে। তো এখান থেকে শনিবারওয়াড়া নামটা পড়েছে। তো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, যদিও বা আজকের দিনের দৃশ্যটা এরকম হলেও বেশ কয়েক বছর আগে কিন্তু দৃশ্যটা এরকম ছিল না। তো যাই হোক, এখন তো প্রায় সব ধ্বংস বললেই চলে। তো চলো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাব, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তার আগেই যেটা দেখাবো সেটা হচ্ছে সিঁড়িগুলো প্রচুর খাড়া ছিল। জানি না কী পারপাসে সিঁড়িগুলো এরকম বানানো হয়েছে, বাট বয়স্ক কেউ আসলে তাদের উঠতে সত্যিই অসুবিধা, বা হয়তো উঠতে পারবেই না, বাট আমরা তাও উঠেছি। তো যাই হোক, যেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে বলা হয় নগর মহল। তো এখান থেকে ওই ফোর্টের ভিতরে এবং বাইরে দু জায়গাতেই রক্ষণাবেক্ষণ করার জন্য বা নজরদারি করা যায় ভিতরে কি চলছে বা বাইরে কি চলছে। কোনো আর্মি যদি অ্যাটাক করে প্রথমেই এখান থেকে দেখা যায়। তো চলো তোমাদেরকে ভিতরের ভিউটা তো দেখালামই, এবার বাইরের ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখান থেকে বাইরের দিকের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে যদিও বা শনিবারওয়াড়ার ভিতরের অংশ বলেই মানা হয়, কিন্তু তখন কিন্তু এটা শনিবারওয়াড়ার ভিতরের অংশ ছিল না। তো এখানে অবধি লাস্ট, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা অবধি লাস্ট সীমান্ত ছিল। তো তারপর থেকে নগর শুরু হয়ে যেত। তো যাই হোক, এই যে আমরা তো ওদিকটা ঘুরলামই। তো এবার অন্যান্য দিকগুলোও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখন যাচ্ছি অন্যদিকে, নিচের দিকটা দেখি আরও বেশি আমরাও নিজেরাও এক্সপ্লোর করছি। তো স্বাভাবিকভাবেই হয়তো অনেক কিছুই জানি না, কোনটায় কি, কোথায় কে থাকতো বা কীরকম কী ছিল। তো যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো দেখো, সবারই খুব অসুবিধা হচ্ছে এখান থেকে উঠতে, দেখেও বোঝা যাচ্ছে যে জানি না হয়তো কী কারণে বানানো হয়েছে, বাট হ্যাঁ যখন বানানো হয়েছে কোনো পারপাসেই হয়তো বানানো হয়েছে। তো আমরা এখান থেকে এখন নিচে নামছি, অন্যদিকে যাব। নিচে নয়, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে নেমে আবার ওই একদম সোজাসুজি যেটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা আবার উপরের দিকে যাব। তো গিয়ে ওখানে কি আছে অ্যাকচুয়ালি সেটা ঘুরে তোমাদেরকে দেখাবো।
আচ্ছা, এই শনিবার বাড়াতে কিন্তু একটা খুব ভুতুড়ে কাহিনী একটা কিন্তু মানে প্রচলিত রয়েছে। তো যেটা একটা তো হচ্ছে এই শনিবার বাড়ায় কোনো এক অজ্ঞাত কারণে অনেক বাড়ি প্রায় বারবার আগুন লেগে যায়। কী কারণে আগুনটা লাগে সেটা কেউ এখনও অবধি ডিসকভার করতে পারেনি, তখনও কেউ পারেনি, এখনও পারেনি। তো এই তো একটা কারণ আছেই, সাথে আরও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে ভিডিওটা যত সামনের দিকে এগোবে তত তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। তো ঘুরতে ঘুরতে আমরা এদিকটা এলাম। তো এদিকটা কি আছে তোমাদেরকে দেখাই। ছোট ছোট কিছু কক্ষ দেখা যাচ্ছে, আর এই দিকে যেটা দেখা যাচ্ছে তোমাদেরকে সাথে একবার শেয়ার করি। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, যদিও বা আমার খুব একটা জুম করে ভিডিওটা নেওয়া নেই, তার জন্য আমি এই ছবিটা অ্যাড করে দিলাম। তো ওই স্ট্যাচুটা হচ্ছে বাজিরাও দ্য ফার্স্টের স্ট্যাচু। আর এখন আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে যে পুরো যে পোর্টটার যে দেওয়ালটা, তো পুরো দেওয়ালটা পুরো বর্গমিটার জুড়ে এই যে উঁচু করে একটা রাস্তা তৈরি করা আছে, যেটা চারিদিকটা মানে যাতে নজর রাখার জন্য। তো এটার ডান দিকে হচ্ছে পোর্টের ভিতরে কি আছে সব দেখা যেত, আর বাঁ দিকটা যে দিকটা উঁচু পাঁচিলটা দেওয়া রয়েছে এই দিকটা দিয়ে বাইরেটা দেখা যেত। তো এখন তো অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এখন দেখা সম্ভব না, কিন্তু কথায় আছে, সবাই বলে নাকি তখন এইখান থেকে প্রায় 2-3 কিলোমিটার অবধি সমস্ত কিছুই দেখা যেত। তো অতএব কোনো আর্মি যদি অ্যাটাক করতে আসতো তাহলে আগে থাকতেই এই সৈন্যরা তারা সেটার টের পেয়ে যেত এবং এখান থেকে তারাও আক্রমণ করতে পারতো। তো বেসিক্যালি এইটা পুরো যে চারপাশের যে দেওয়ালটা আছে পোর্টটার, তো পুরো বর্গমিটারটা জুড়েই এখানে এরকম রাস্তা তৈরি করা আছে। আমরা তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি বলা যেতে পারে, কারণ সম্পূর্ণটাই আমাদের কাছে নতুন। এখানকার যে কালচার, এখানকার হিস্ট্রি সব কিছুই আমাদের কাছে নতুন। ও কতটা এদের সাথে টাচ করতে পারছি বা রিলেট করতে পারছি তা তো জানি না, তবে এইটুকু বলতে পারি যে ইতিহাসটাকে কিন্তু খুব মানে তখন আর আলাদা বলে মনে হচ্ছে না, তখন সবই এক মনে হচ্ছে। তো আর খুবই ডিপ মনে হচ্ছে, খুবই কাছের মনে হচ্ছে। তো আশেপাশের জায়গা, পরিবেশ, তারপর হচ্ছে গিয়ে সব কিছুর মধ্যেই যে তাদের যে হিস্ট্রি সেটার যে ঝলক, তাদের স্টোরি, যেসব পুরোনো দিনের এত স্টোরি ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটার চারপাশে, সেগুলো সব চোখের সামনে ভেসে উঠছে। পরন্ত বিকেলে চারপাশটা আরও সুন্দরভাবে চোখে পড়ছে, মানে অন্যরকমই লাগছে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে, তবে আজকের দিনে দাঁড়িয়ে এদিকে তাকালেই দেখা যাচ্ছে না, তবে কোথাও না কোথাও মনের মধ্যেই কোথাও না কোথাও তৈরি করে নিচ্ছি, কোথাও দরবার ছিল, কোথাও সদাশিব মহল, কোথাও বা রঘুনাথ কক্ষ, কোথাও মস্তানি মহল। তো সবই আজ চোখের সামনে তো কিছুই নেই, সবই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাও ওই কি ইমেজিনারি বলে না, ইমেজিনারির মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো আশা করি তোমরাও ঠিক এতটাই টাচ করতে পারছো, এই ভিডিওটার সাথে রিলেট করতে পারছো যে তখনকার কালচার, তখনকার মানুষ কিভাবে দিন কাটাতো। তো সবই যেন চোখের সামনে ভেসে উঠছে। আর ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হরিভাই দেসাই কলেজ আর্টস অ্যান্ড কমার্স। তো যাক, ওই বিল্ডিংটা একদম পাশে বলেই দেখা যাচ্ছে। আর আমি তো বারবার ভিতরের দিকটাই দেখছি, আমার বাইরের থেকে বেশি ভিতরটা ইন্টারেস্টিং লাগছে। তো যাই হোক, এখানকার আশেপাশের ভিউটা আর যে স্টোরিটা, তো চলো স্টোরিটা জানতে হলে কিন্তু তোমাদেরকে এখানকার যে হিস্ট্রি সেটাও একটু জানতে হবে। তো খুব বেশি নয়, ছোট্ট করে তোমাদেরকে জানাই। তো বাজিরাও দ্য ফার্স্ট, যার জন্য এই কেল্লাটা তৈরি, বা যার ওপর বাজিরাও মাস্তানি মুভিটাও তৈরি হয়েছিল, যে মানে এক্স্যাক্টলি বলতে গেলে রণবীর সিং যার ক্যারেক্টারটা মানে প্লে করেছিল, তো সেই বাজিরাও দ্য ফার্স্ট তার দুজন স্ত্রী ছিলেন, কাশীবাই এবং মাস্তানি। তো এই কাশীবাইয়ের তরফে বাজিরাওয়ের দুজন ছেলে ছিলেন, এক তো নানা সাহেব, দ্বিতীয় হচ্ছে রঘুনাথ রাও। তো বাজিরাও দ্য ফার্স্ট তার মৃত্যুর পর কিন্তু পেশওয়াই পদ গ্রহণ করেন নানা সাহেব। সেই মুহূর্তেও কিন্তু রঘুনাথ রাওকে কোনো রকম পেশওয়াই পদ বা কোনো রকম পদ দেওয়া হয়নি। তো তারপর নানা সাহেবেরও মৃত্যুর পর তার 3 ছেলের মধ্যে সবথেকে ছোট ছেলে নারায়ণ রাও, তাকে কিন্তু পেশওয়াই পদ দেওয়া হয়েছিল। এখানে বলে রাখি, নারায়ণ রাও কিন্তু পেশওয়াই পদ নেওয়ার জন্য বয়সে খুব ছোট ছিলেন। তো তা সত্ত্বেও তাকে দেওয়া হয়েছিল, রঘুনাথ রাওকে সেই মুহূর্তেও কোনো পদ দেওয়া হয়নি। তো যাই হোক, সেক্ষেত্রে রঘুনাথ রাও ক্ষুব্ধ হয়েছিলেন অনেক, কিন্তু তাও তিনি
পেশওয়াই পদের যে মানে লালসায়, যে তিনি তার যে একমাত্র ভাইয়ের যে সন্তান নারায়ণ রাও, যিনি এখন পেশওয়া রয়েছেন, তো তাকে যে মেরে ফেলবেন সেই রকম তো পরিকল্পনা তার ছিল না, কিন্তু তাও তিনি ভেবেছিলেন যদি এই নারায়ণ রাওকে ক্যাপচার করা যায়, মানে বন্দি করা যায়, তাহলে রঘুনাথ রাও তিনি পেশওয়াই পদ গ্রহণ করতে পারেন। তো সেই কারণেই তিনি এরকমই কিছুটা একটা কনস্পিরেসি তৈরি করেন, কিন্তু সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বলো বা অন্য কারো ষড়যন্ত্র বলো, তার সেইটা চলতে যে নারায়ণ রাও তাকে কিন্তু মারার পরিকল্পনা তৈরি হয়ে যায়। তো যখন নারায়ণ রাও সেটা বুঝতে পারেন যে এই যে মানে তাকে মারার জন্য আক্রমণ করা হয়েছে, তারই এই কেল্লার ভিতরে তাকে মারার জন্য আক্রমণ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য রঘুনাথ রাওয়ের কাছে আশ্রয় নিতে যান। প্রথমে রঘুনাথ রাও অবশ্য চেয়েছিলেন তাকে বাঁচাতে, কিন্তু পরবর্তীকালে কোনো কারণবশত তারপর রঘুনাথ রাও আর তাকে বাঁচাননি, তারই সামনে তারই ভাইয়ের ছেলেকে মেরে ফেলা হয়েছিল। তো যে ভৌতিক ঘটনা যেটার কথা বলছিলাম সেটা এটাই যে বলে নাকি এখনও যে অমাবস্যার রাত্রিরে যখন ফাঁকা থাকে এই শনিবার বাড়া পোর্ট, এলাকার মানুষজন বলে নাকি ভিতর থেকে অনেক চিল্লানোর আওয়াজ শোনা যায়, এবং স্পেসিফিকলি বলতে গেলে কাকা মুঝে বাঁচাও এই কথাটা শোনা যায়। যদিও বা এটা মারাঠিতে শোনা যায়, মারাঠির এক্স্যাক্ট যে কি ভাষাটা সেটা তো আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমি হিন্দিতেই বললাম। তো এরকম কাকা মুঝে বাঁচাও, কাকা মুঝে বাঁচাও, এরকম আর কি চিল্লানো শোনা যায়। তো এইটাই ছিল স্টোরি, ভৌতিক স্টোরিটা। আর এদিকে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বললাম না এখানে আশেপাশে বেশ কিছু গণেশ পুজো হয়, সবাই এখানে ঠাকুর দেখতে আসে, তো সেই ঠাকুর দেখতে আসারই এটা ভিড়। তো চলো একটা জিনিস দেখাই, এই যে এই গর্তটা যেটা দিয়ে আমি এখন তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, কি দেখাচ্ছি সেটা আগে বলিনি। তো এটা হচ্ছে গিয়ে গণেশ পুজোয় আমি দেখেছি প্রত্যেক, মানে এবার তো নতুন আমার কাছে প্রথমবার, তো প্রত্যেক দিন বিকেলবেলার দিকে তো প্রত্যেকটা কমিটি থেকে এরকম একটা পারফরমেন্স রাখা হয়, যেখানে ওরা ওদের ঝান্ডা যেটা আছে সেটা নিয়ে এরকম একটা পারফর্ম করে, আর খুব জোরে জোরে যে বাজনা বাজে। তো যাই হোক, ওইটাই আমরা শনিবার বাড়ার ভিতর থেকে দেখতে পাচ্ছি। আর যেখান থেকে দেখতে পাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে তোমাদেরকে যদি বলি, তো এখানে একটা ছোট্ট গর্ত আছে। এই গর্তটা অ্যাকচুয়ালি একটা কাজে লাগতো। তো তখনকার দিনে যদি বাইরে থেকে কোনো দল যদি আক্রমণ করতো, এখানে তো সবাই থাকে, পেশওয়াইরা থাকতো, তো এখানে যদি আক্রমণ করতো, তো এই যে ছোট ছোট গর্তগুলো দেখছো, এটা কিন্তু পারপাসলি বানানো হয়েছিল যাতে ওই গর্তগুলো থেকে তীর ছোড়া যেত বা গরম তেল ছোড়া যেত। আর গর্তগুলো যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, সব গর্ত একরকম নয়, কিছু কিছু জায়গা মানে কিছু কিছু গর্ত রয়েছে তীর ছোড়ার মতন, আর কিছু কিছু গর্ত ছিল তেল ছোড়ার মতন। তো যেগুলো তেল ছোড়ার মতন ছিল সেগুলো এমনভাবেই বানানো ছিল যাতে ডাইরেক্ট নিচে, মানে একদম শনিবার বাড়ার নিচে যদি কেউ দাঁড়িয়ে থাকতো, তাহলে সেখানে তার গায়ের ওপর ডাইরেক্ট তেলটা পড়তো। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের কিন্তু এখন বেরানোর সময় হয়ে গেছে। যদিও বা আমাদের আরেকটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এখানে যে গার্ডরা ছিল তারা বাঁশি বাজি আমাদেরকে তাড়িয়ে দিল। তো এমনিও যদিও বা সন্ধ্যা হয়েই আসছে, 6টা 6:30 প্রায় বাজে। তো এখান থেকে আমরা যাব এখনও অবধি দাগড়ু শেঠজি মন্দির দেখতে। তো আমরাও আর দেরি করলাম না, আমরাও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি দাগড়ু শেঠজি মন্দির দেখতে। বললাম না একদম পাশেই, তো একদমই মানে শনিবার বাড়া তার পাশেই হচ্ছে দাগড়ু শেঠজি মন্দির, এবং আরও যা পুজো টুজো হয় ওখানে, তো আশেপাশে ওই জায়গাতেই পুজো হয়। এই জায়গাটা দেখে আমার না কলকাতার কথা মনে পড়ছে, যেমন আমাদের কলকাতায়ও লোকজন ভিড় করে প্যান্ডেল দেখতে যায়, ঠাকুর দেখতে যায়। হ্যাঁ, বড় বড় হোর্ডিং টাঙানো থাকে, বড় বড় সেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, তো ওরকম লাগছে। তো আমরাও যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব দাগড়ু শেঠজি মন্দির। ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো তাহলে বাকিটাও দেখো, দাগড়ু শেঠজি মন্দির। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটার সাথে সাথে। ওখান থেকে কিছুটা আসার পর এই যে প্যান্ডেলটা, এটার সামনে এই যে ড্রাম দিয়ে বাজানো যে এটা হচ্ছে, এটা শুনতে কিন্তু খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। তো চলো এইটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর এটা আমি আসল ভয়েসটা দিয়েই শেয়ার করব। তো যাই হোক, তোমার জানি না কপিরাইট পড়বে কিনা, পড়লে পড়ুক, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে মানে আওয়াজটা আসল রিয়েল ভয়েসটা দিয়ে শোনাই ভালো। আর তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, জোশটা লক্ষ্য করছো, মানে কীরকম জোশের সঙ্গে ওরা বাজাচ্ছে। অ্যাকচুয়ালি মানে ওরা যে মানে ইয়েটা বাজাচ্ছে না, সেটা এমনই এতটাই মানে পাওয়ারফুল, দেখেই মনে হচ্ছে জোশের সঙ্গে ওরা বাজাচ্ছে, যে অটোমেটিক জোশটা তৈরি হয়ে যায়। তো চলো দেখা যাক।
তোমরা দেখলেই আশা করি যে কি সুন্দর ওরা বাজাচ্ছিল, লাইক ওখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না, বাট ওই জায়গায় এতটা ভিড় ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ ঢুকেছিলাম কীরকম আর বেরোচ্ছি পুরো ঘেমে নে। তো যাই হোক চলো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, এরপর ডিরেক্ট যাব হচ্ছে দাগরু শেঠজি মন্দির। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিছুটা আসার পর গেটটা দেখতে পেলাম, শ্রীমন্ত দাগরু শেঠজি মন্দিরের যে গেটটা। তো এখান থেকে সোজা যেতে হবে, গেলেই মন্দিরটা। তো চলো দেখতে থাকো, ভিডিওটার সাথে সাথে তোমরাও দেখতে পাবে। আচ্ছা, দাগরু শেঠ মন্দিরটা কিন্তু আসল মন্দিরটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি, যেটা সোনা দিয়ে যে ঠাকুরটা তৈরি, মানে সোনার ঠাকুর যেটা আর কি, সেটার মন্দিরটা হচ্ছে এটা। সারা বছর ঠাকুর এখানেই থাকে। আর এটার থেকেই কিছুটা দূরে প্যান্ডেল করে, যে ওদের যে দাগরু শেঠজি মন্দির, এই যে এই প্যান্ডেলটার মধ্যে হচ্ছে কি যে মূর্তি পুজো যেটা হয়, সেটা এই পুজোর কদিন এইখানে হয়, আসল মন্দিরটাই হয় না। তো বেরিয়ে ফেরার সময় তোমাদেরকে আসল মন্দিরটা আরও ভালোভাবে দেখাবো। তো চলো আপাতত দাগরু শেঠজি যে প্যান্ডেলটা রয়েছে সেটাও দেখি এবং দাগরু শেঠজি মন্দিরটা দর্শন করি। অনেক কিন্তু লোকজন রয়েছে প্রচুর। তো এখানে আমরা একটা ভুল করি, এটা আমরা একটু ভুল লাইনে ঢুকে যাই। তো অ্যাকচুয়ালি আমরা এখন যেই লাইনে আছি সেই লাইনটা থেকে না সাইডে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখছো পার্টিশানটা দেওয়া, এই পার্টিশানটার ওই পাশে যারা, তারা একদম ফ্রন্টে ভিউটা পাচ্ছিল আর আমরা চলে গেছিলাম সাইডে। তো আমরা আবার ঘুরে এসে আবার ফার্স্টের লাইনটাকে ফ্রন্ট থেকে লাইন দিই। কিন্তু সত্যি কথা বলবো তখন আর এত কিছু মনেই হচ্ছিল না যে আবার এতটা লাইন দিয়ে এসছে, আবার এতটা লাইন দেবো। কিন্তু তখন শুধু মনে হচ্ছিলো যে যাই তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে ঠাকুরটা। তো যাই হোক, এই যে দূর থেকে দেখাচ্ছি, সামনে গিয়েও দেখাবো, দেখতে থাকো তোমরা। প্রচুর ভিড় রয়েছে, তাই ভিডিওটা করতে আমার একটু প্রবলেমই হচ্ছিল, তাও যতটা পেরেছি ক্যাপচার করেছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো, ভালো লাগছে দেখে। তো এই হচ্ছে দাগরু শেঠজি। তো যাই হোক, এই যে সামনে এসে একটু ভিডিও করতে তাও পেরেছি। তো যাই হোক, আশা করছি তোমাদেরও ফোনের ওপার থেকে দেখেও ততটাই ভক্তি আর ভালোবাসা ততটাই আসছে যতটা এই সামনে থেকে এসে আমাদের আসছে। তো চলো এবার এখান থেকে বেরাবো। এই যে ভিড়, প্রচুর ভিড়। তো এখান থেকে বেরিয়ে যাবার পুলিশগুলো টেনে টেনে বের করে দিচ্ছিল। তো এই যে এটা হচ্ছে আসল মন্দিরটা, যেটা আর কি সারা বছর যেখানে পুজো হয়। আর এখানে আসল গোল্ডের মূর্তিটাও রয়েছে, তোমাদের সাথে আমি ছবি শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এরপর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, গণেশ বিসর্জন ভিডিও আসছে। তো দেখতে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো চলো ততক্ষণের জন্য টাটা।